চ্যাপ্টার 2 স্যার শেষে 21 নম্বর পেজ নেক্সট ক্লাস থেকে 21 নম্বর পেজ 2 তে না 21 মানে কোন চ্যাপ্টার ব্যালেন্স এন্ড পেমেন্টস এগুলো শেষ আছে এটা শেষ হয় না ব্যালেন্স অফ ট্রেড শেষ হয়েছিল না জি স্যার ব্যালেন্স অফ পেমেন্ট নেক্সট ক্লাস স্যার আমি নোট করে রাখা আছে 21 পেজ আচ্ছা হ্যাঁ অবশ্যই হ্যাঁ 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 শুনছি 21 থেকে প্রোটেকশনিজম তাই না হুম আগে পড়েন তারপর সেটা সাজেশন আগে পড়বেন তারপর সেটা সাজেশন নেবেন তাই না 16 তারিখ কি শুক্রবার পরে একটা ক্লাস পড়ে ও আচ্ছা ওই তো বন্ধ না ক্লাস হবে না হ্যাঁ দেখেন প্রোটেকশনিজম দেখেন কি বলছে যে মানে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট প্রোটেকশনিজম প্রোটেকশনিজম মানে কি প্রোটেকশন বলতে কি বুঝেন যে নিজেকে রক্ষা করা তাই না সো এরকমও সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে বিজনেস হয় সেই সব ক্ষেত্রেও কিন্তু দেয়ার ইজ দিস ভিডিওটা একটু অন করা হয়েছে করা হয়েছে মানে মিসের পরে অন করা হয়েছে নাকি না একসাথে চলতেছে না যখন অফ করা হয়েছে বুঝছো তো না তাহলে দেখেন প্রোটেকশনিজমের ক্ষেত্রে যেটা বলছে যে the reality of trade is that it is a world of tariffs, quotas and non-tariff barriers designed to protect the country's market from foreign investment. তার মানে এখানে দেখেন যে প্রোটেকশনের কিন্তু বেশ কিছু ব্যাপার থাকে তাই না আমাদের কি আজকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং তাই না তাহলে এমকেটি 702 ইন্টারন্যাশনাল মার্কেটিং লেকচার নাম্বার 6 তাহলে দেখেন কিছু কিন্তু ট্রেড ব্যারিয়ার্স থাকে ট্রেড ব্যারিয়ার্স মানে কি নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য তো প্রোটেকশন দেওয়ার জন্য কী কী ধরনের ট্রেড ব্যারিয়ার্স থাকে যেরকম কি আছে আমরা এখানে বললো ট্যারিফ আছে মানে ট্যারিফস অ্যান্ড নন ট্যারিফস ট্যারিফ মানে কি ট্যারিফ হচ্ছে আপনার ডিউটি আমরা ডিউটিটা যেটা চার্জ করি ট্যাক্স যেটাকে বসায় দিই মানে আছে না ইম্পোর্ট ডিউটি আমরা বলি না একটা ট্যাক্স পে করা হয় সেটা হচ্ছে ট্যারিফ আর নন ট্যারিফ হচ্ছে যেটা নাকি ট্যাক্স না বা মানি কোনো ইম্পোজ করছি না বাট একটা যেরকম দিয়ে দিলাম নন ট্যারিফ কী হতে পারে কোটা হতে পারে কোটা মানে কি এত পার্সেন্ট মানে বাংলাদেশ থেকে আমেরিকা একটা কোটা দিয়ে দিয়েছে যে 30%-এর বেশি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা যাবে না সো দ্যাট ইজ কি নন ট্যারিফ ব্যারিয়ার দ্যাটস কি কোটা 30% অফ কোটা বুঝতে পারছেন মানে কোটা দিয়ে দিলাম বাংলাদেশ থেকে আমেরিকা যত গার্মেন্টস সারা বিশ্বের থেকে নেয় এর মধ্যে ম্যাক্সিমাম 30% কোথেকে নিতে পারবে বাংলাদেশ থেকে যদি এর চেয়ে কমেও পায় 30%-এর চেয়ে বেশি নিতে পারবে না এটা কি কোটা দেওয়া হয়েছে তার মানে দ্যাটস কি প্রোটেকশনিজম কারণ অন্য দেশের তো একটা ব্যাপার আছে কারণ সবই যদি একটা দেশ থেকে নেই তাহলে অন্য দেশের সাথে ট্রেড রিলেশন কী হবে তাই না সো এই জিনিসগুলো কিন্তু দ্য রিয়েলিটি অফ ট্রেড ইজ দ্যাট ইট ইজ আ ওয়ার্ল্ড অফ ট্যারিফস ঠিক আছে কোটাস অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স ডিজাইন টু প্রোটেক্ট আ কান্ট্রিজ মার্কেট ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্টের থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু বেশ কিছু এই জিনিসগুলো ইউজ করে থাকি সো আমরা কি অনেক সময় কি কোটাস দিয়ে থাকি ট্যারিফস দিয়ে থাকি এই ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ারটা যেটা আছে সেগুলো আমরা ইউজ করি ট্যারিফটা মনে রাখবেন রিলেটেড টু মানি টাকার সাথে রিলেটেড আর নন ট্যারিফ যেটা হচ্ছে কোয়ান্টিটি বা কোনো ল বা কোনো রুলস রেগুলেশনস এইগুলো হ্যাঁ
Although the World Trade Organization has been effective to some extent in reducing tariffs, countries still resort to measures of protection. এই যে WTO কী করে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কী করে? ওয়ার্ল্ড ট্রেডের অর্গানাইজেশন হচ্ছে যে প্রমোট কি ইন্টারন্যাশনাল ট্রেড। ওভারঅল যে পৃথিবীর যে যত ইন্টারন্যাশনাল ট্রেড আছে এটার ওয়ান অফ দ্য মেইন কাজ হচ্ছে কার? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে যেটা করে যাতে সারা বিশ্বে দে ক্যান ইনক্রিজ দেয়ার ওয়ার্ল্ড ট্রেড, সেটার জন্য তারা কাজ করে থাকে। সো WTO কী করতেছে দেখেন, একটা দেশের সাথে আরেকটা দেশের সাথে যখন ট্রেড হয় অনেক ধরনের কিছুই তো থাকে, তাই না, প্রমোট করার মতো, ঠিক কি না? সো দেখেন তাহলে যে জিনিসটা হচ্ছে যে আমরা কি সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস মানতেছে কি না, ওয়েদার দেয়ার এনি কনফ্লিক্টস, ওয়েদার দেয়ার এনি ডিসপিউটস। এই যে একজন একজনের সাথে ট্রেড করতে গেলে তো অনেক ধরনের সমস্যা তৈরি হয়, হইতে পারে না, ডিসপিউট হয়, তো এগুলো কে সলভ করবে? WTO, তাই না? আবার অনেক ধরনের কী থাকে আপনার, আবার অনেক ধরনের অন্যান্য ইনস্টিটিউশনও তো ইনভলভ থাকে, যেরকম IF কারেন্সি এক্সচেঞ্জ করতে হয় না, যেমন আপনার কি ডলার এক্সচেঞ্জ করতে হয়। সো এই জিনিসগুলো রেগুলেট করবে কীভাবে? প্লাস এই যে ডলারের দাম বেড়ে গেল এরকম, সো এই যে এগুলো তো একটা সিস্টেম আছে ফলো করার জন্য, এই যে জিনিসগুলো রেগুলেট করা হয়, মেনটেন করা হয়, এগুলোতেও WTO ফ্যাসিলিটেট করে। বাট স্টিল এগুলো করার পরেও স্টিল কান্ট্রিজরা কী করে, তারা প্রোটেকশনিস্ট মেজার্স নেয়। কেন নেয় প্রোটেকশনিস্ট মেজার্স? কারণ তারা তাদের দেশে যে নিজস্ব যে ইন্ডাস্ট্রি আছে বা তাদের নিজস্ব যে কোম্পানিজ আছে বা ফার্মস আছে তাদেরকে বাঁচাতে চায়। এখন ধরেন সাপোজ আমি যদি আমার মার্কেটটাকে অ্যাবসলিউটলি ওপেন করে দিই, উন্মুক্ত বাণিজ্য যেটাকে আমরা বলি, মুক্ত বাণিজ্য যেটা ওপেন করে দিলে আমাদের কি ফরেন কম্পিটিশন ফেস করতে হবে না? আমাদের FMCG মার্কেটের কথাই চিন্তা করেন, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ধরেন আমাদের কি কি আছে, স্কোয়ার আছে, কেয়া আছে, তাই না, মেরিলা, স্কোয়ার, কেয়া, তাই না, অনেক ধরনের জন্য। তা আমি করে দিলাম যে আমি একদম মুক্ত বাণিজ্য করে দেওয়া, যে কোনো থাকবে না, ফেয়ার ট্রেড হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রেড। তাইলে আমাদের দেশের যে ছোটো ছোটো কোম্পানিগুলো আছে এরা কি বাঁচতে পারবে? এই ফরেন কম্পিটিশন সার্ভাইভ করতে পারবে? বড় বড় যে কোম্পানিজ আছে তাদের সাথে তো পারবে না, ওয়ার্ল্ড কোম্পানি তারা তো বিভিন্ন দেশের সাথে, ঠিক কি না? তার মানে সব কিছুর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনি আবার বলতে পারেন যে স্যার তাহলে তো আমরা বঞ্চিত হব। হ্যাঁ, আপনারাও বঞ্চিত হবেন। দেখা যাচ্ছে তাদেরকে সার্ভাইভ করানোর জন্য আমাদের দেশের কনজিউমাররা উন্নত মানের হয়তো কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে না, বা কোয়ালিটি প্রোডাক্ট পেতে গেলে তাদেরকে দাম অনেক বেশি দিতে হচ্ছে, অনেকগুলো রিজনস ফেস করা লাগতে পারে। সব কিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু স্যার এখানেও তো কথা আছে যে কোয়ালিটি প্রোডাক্ট মানুষ কনজিউম করতে পারবে, ওটাই। এখন কনজিউম করতে পারবে সেটা তো অন্য বিষয়। এখন কথা হচ্ছে যে আপনি ফ্রি, আমি দিয়ে রাখবো, আপনার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা কথা আছে কিন্তু। এখন যে পারবে সে করবে, আর যে পারবে না সে করবে না, ব্যাপারটা বুঝছেন? বাট অপশন তো থাকতে পারবে। আর এখন অপশন যখন নাই তখন আপনি চাইলেও পারতেছেন না, মানে জিনিসটা তো অ্যাভেলেবেল না, আপনি চাইলেও পারবেন না, কারণ আমি তো সেই অপরচুনিটিটা দিচ্ছি না। বুঝতে পারছেন বিষয়টা? এটাই আর কি। Countries use legal barriers, exchange barriers and psychological barriers to restrict the entry of unwanted goods. লিগ্যাল ব্যারিয়ার্স ইউজ করে, এক্সচেঞ্জ ব্যারিয়ার্স ইউজ করে। লিগ্যাল ব্যারিয়ার্স কি? এখন আমি চাইলে কি ইচ্ছা মতো মদ ইম্পোর্ট করতে পারবো, অ্যালকোহলিক ড্রিঙ্কস? লিগ্যাল ব্যারিয়ার্স আছে না, রেস্ট্রিকশনস আছে যে আমরা অ্যালকোহলিক ড্রিঙ্ক অ্যালাউড না বাংলাদেশে। কাতারে ফুটবল কাতারে কী হয়েছে, যেখানে নাকি ওয়ান অফ দ্য বিগেস্ট স্পন্সর্সরা যারা থাকে বিয়ার কোম্পানিজগুলা, ওগুলোকে ব্যান করে দিচ্ছে। কাতারে কোনো প্রকার অ্যালকোহলিক ড্রিঙ্কস সেল হবে না, কাতার ওয়ার্ল্ড কাপে যেটা। তাহলে কি দ্যাটস দ্য কাইন্ড অফ কি লিগ্যাল ব্যারিয়ার। বাট সেম জিনিসটাই যদি অন্য কোথাও হইতো, লাস্ট বিশ্বকাপ কোথায় হয়েছে? রাশিয়াতে। মদের বন্যা বয়ে গেছে, মানে অ্যালকোহলের বন্যা বয়ে গেছে। বুঝতেছেন ব্যাপারটা? বিকজ রাশিয়ায় কোনো লিগ্যাল ইস্যুস নাই, বিকজ কোনো সাইকোলজিক্যাল রেস্ট্রিকশনস নাই। তো বুঝতেছেন যে প্রোটেকশনিজমটা কেমন? যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বিশ্বের প্রত্যেকটা দেশ পার্টিসিপেট করছে, তো সেখানে ওয়ান অফ দ্য বিগেস্ট টাইটেল স্পন্সর্স হচ্ছে যে একটা ওয়ান অফ দ্য বিয়ার কোম্পানিজ, এবং তারা এখান থেকে মিলিয়ন্স অফ ডলার্স আর্ন করে, বিলিয়ন্স অফ ডলার্স আর্ন করে এই খেলার উপলক্ষে। বাট ডিউ টু ইটস হ্যাপেনিং ইন কাতার, অ্যান্ড কাতার হ্যাজ ইস্যুস উইথ কি, মানে অ্যালকোহলে ওদের জন্য রেস্ট্রিকশনস আছে, দ্যাটস ওয়াই দে ক্যানট সেল ইট। বুঝছেন বিষয়টা? তার মানে এই যে দেখেন, আপনার মার্কেটিং টার্মস থেকে যদি চিন্তা করেন, ইন্টারন্যাশনাল মার্কেটিং, তার মানে আপনি টার্গেট করতেছেন কি, একটা বিশ্বকাপে আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা সেল আনবেন। সো ওইটা বন্ধ হয়ে যেতে পারে বিকজ ওই দেশটা বিকজ অফ লিগাল ব্যারিয়ার্সের কারণে, যে তারা ওটা অ্যাপ্রুভ করবে না। নট অনলি দিস, সাইকোলজিক্যাল এক্সচেঞ্জ ব্যারিয়ার্স, টাকার যে ব্যারিয়ার্স থাকে অনেক সময়, ওই যে কারেন্সি হাই হয়ে যায়, একটা দেশের সাথে আরেকটা কারেন্সি এক্সচেঞ্জ করা যদি পসিবল না হয় তাহলে করবেন তো পারবেন না, তাই না?
ভায়া আরেকটা কারেন্সি করতে হবে, তো এখানে কারেন্সি এক্সচেঞ্জ ব্যারিয়ার্স থাকে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স। এটাও একটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল ব্যারিয়ার, কারণ আপনার তো রিলিজিয়াস ইস্যুস আছে, যেটা আমরা বললাম যে অ্যালকোহলিক ড্রিঙ্কস ওখানে সেল করা যাবে না। টু রেস্ট্রিক্ট দ্য এন্ট্রি অফ আনওয়ান্টেড গুডস, তার মানে এখন কাতারের জন্য অ্যালকোহলিক ড্রিঙ্ক ইজ অ্যান আনওয়ান্টেড গুড, দে ডোন্ট ওয়ান্ট ইট। বাট বিশ্বের বাকি সব দেশের জন্য তো কোনো সমস্যা নাই। ইউরোপের দেশ বলেন, রাশিয়া বলেন, অন্যান্য আরও জাপান, চায়না, এদের জন্য তো ইটস ওকে, রাইট? ইউএসএ, কানাডা। আর্গুমেন্টস ফর প্রোটেকশনিজম, প্রোটেকশনিজমের জন্য আমরা কী কী আর্গুমেন্টস করব? প্রোটেকশন অফ অ্যান ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি বললাম না, এই যে মাত্র আমাদের দেশে কি টয়লেট্রিজ কি খুব এস্টাবলিশ ইন্ডাস্ট্রি? আমরা কি বাইরে খুব একদম ইম্পোর্ট করতেছি না? এখন মোটামুটি স্টেবল পজিশনে আছে, একটু ডেভেলপ করছে স্কোয়ার টয়লেট্রিজ। বাট আমরা যদি ওই যে কেয়া কসমেটিক্স ধরি, কোহিনুর কেমিক্যালস ধরি, এগুলা কি এখনও কিন্তু ওই ইনফ্যান্ট অবস্থায় রয়ে গেছে। বা নতুন যে কোনো একটা ইন্ডাস্ট্রি হোক, সাপোজ যেগুলো আমাদের দেশে গ্রো করতেছে, সে আমাদের দেশে এখন মোটর সাইকেল ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে না, মোটর বাইক, অটোমোবাইলস ইন্ডাস্ট্রি, তার মানে কি এটা ইনফ্যান্ট পজিশনে আছে, ঠিক কি না? তাহলে এখন আমি যদি এটা ওপেন করে দিলাম যে ওই গুডস, এখন জাপান থেকে যে গাড়িটা আসবে সেটার উপরে ট্যাক্স আছে অলমোস্ট কত, রিকন্ডিশনে 100% আর মানে ব্র্যান্ড নিতে 200%। তাহলে চিন্তা করে দেখেন, আমি যদি এই ট্যাক্সটা না থাকতো, আপনি কি এই আমাদের দেশে যেগুলো প্রস্তুত হইতো ওইসব কিনতাম? আমি কি ওই হন্ডা রেখে, জাপানিজ হন্ডা মোটরসাইকেল রেখে কি আমি রানার কিনবো? চিন্তা করেন, দাম যদি খুব একটা বেশি ডিফারেন্স না হয়, রানার আমি পাচ্ছি কততে? রানার মোটরসাইকেল, রানার মোটামুটি 60 থেকে 80,000 টাকার মধ্যে রানার মোটরসাইকেলস পাওয়া যায়, 60 থেকে 80,000 টাকার মধ্যে। আর ওয়ারেজ একটা হন্ডা কিনতে গেলে ধরে নিলাম যে আমি মিনিমাম স্টার্টিং ফ্রম 1,20,000 থেকে একদম একদম স্মল রেঞ্জ থেকে মিনিমাম ওদের 4 লাখ 5 লাখ পর্যন্ত আছে, তাই না? ঠিক কিনা? তাহলে এই জিনিসটা যদি ইয়াটা না থাকতো, এই ব্যারিয়ার্স না থাকতো, তাহলে কেউ কি রানার রেখে মানে হন্ডা রেখে রানার কিনতো? রাইট? তাহলে মানে এটা বুঝতে হবে যে দ্যাটস ওয়াই দেয়ার আর সাম ব্যারিয়ার্স। এই যে আমাদের এটা আমাদের জন্য তো ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। এখন এই যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে না আস্তে আস্তে, মোটরসাইকেল প্রডিউস করতেছে আস্তে আস্তে, রানার আসছে, আকিজ আসছে, তারপরে আরও আসতেছে আপনার ওই যে পিএইচপি আসছে, রাইট? সো এইগুলো হচ্ছে আমাদের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। তার মানে আমরা চাই যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা গ্রো করুক, বাট এইটা যদি আমরা প্রোটেকশন না নেই তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করবে না। করবে? হ্যাঁ, তারপরেও কিনতে চায় না আর কি বললাম। তাহলে যদি 15 লাখ টাকায় যদি আপনি যদি X0 পাইতেন 7 লাখ টাকায়, তো চিন্তা করেন আপনি জীবনে পিএসপি কিনতেন। বুঝছেন বিষয়টা? তো এটাই প্রোটেকশন অফ দ্য হোম মার্কেট। একটা হচ্ছে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, একটা কি হোম মার্কেট। ওই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিগুলো মিলাই তো আপনার হোম মার্কেট। তাহলে এটা ফর ওদের প্রোটেকশনের জন্য আপনার মানে ওদেরকে সেভ করার জন্য আপনার কি প্রোটেকশন দেওয়া লাগছে না? প্রোটেকশনিজম অ্যাপ্লাই করছে কি না? কি অ্যাপ্লাই করছে? ট্যারিফ, 200% ট্যাক্স অ্যান্ড 100% ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি। তো ট্যারিফ ব্যারিয়ার না? নিড টু কিপ মানি অ্যাট হোম, ডেফিনেটলি। কারণ আপনার দেশে যে জিনিসটা উৎপাদন হবে এবং আপনার দেশে যে জিনিসটা কনজামশন হবে, সেই দেশে টাকাটা কোথায় থাকবে? দেশে থাকতেছে। আর আমি যে টয়টা গাড়ি ব্যবহার করতেছি, টয়টার টাকাগুলো কোথায় চলে যাচ্ছে? জাপান নিয়ে চলে যাচ্ছে, ঠিক কি না? যদি আমি দেশের থেকে কিনতে পারতাম তাহলে আমার টাকাটা কি দেশেই তো হইতো, দেশের ইকোনমিতেই তো থাকতো। সো নিড টু কিপ মানি অ্যাট হোম। এনকারেজমেন্ট অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন, ডেফিনেটলি আপনি ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে চাইতে পারেন। বিকজ আপনি যদি অন্য যার জায়গায় যদি করতে না যে আপনার দেশের ক্ষেত্রে আপনি ইনভেস্ট করেন, আপনার কি ক্যাপিটাল অ্যাকুমুলেট হচ্ছে না? ক্যাপিটাল মানেই শুধু টাকা না, আপনার অ্যাসেটস হতে পারে, মেশিনারিজ হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে আপনার আমরা যে জিনিসটা দেখতেছি যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন হচ্ছে, আমাদের এখন কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হইতেছে না, যে হেভি ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে, তাই না? কারণ একটা মোটর বাইক গাড়ি তৈরি করতে হলে কি আমাদের অনেক টেকনিক্যাল নো হাউস দরকার, ইন্ডাস্ট্রি দরকার। ইলেকট্রনিক্সে যদি দেখি ওয়ালটনের কথা চিন্তা করি, তৈরি হচ্ছে না? এখন আমরা কি এক্সপোর্টও করতেছি, ওয়ালটনের ফ্রিজ, রেফ্রিজারেটর এক্সপোর্টও হচ্ছে বাইরের মার্কেটে। তাহলে কি আমাদের ক্যাপিটাল ডেভেলপ হয়েছে না? আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি যেটাকে প্রোডাকশন করে দেশের চাহিদা মিটাইও আমরা বাইরে সেলটা করতে পারতেছি। মেনটেনেন্স অফ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড রিয়েল ওয়েজেস, ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অফ লিভিং ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে যত ব্যবসা শিল্প প্রতিষ্ঠান তৈরি হবে,
কর্মসংস্থান হবে, এমপ্লয়মেন্ট হবে। এমপ্লয়মেন্ট হলে কি মানুষের আয় বাড়বে, আয় বাড়লে কি হবে, জীবন মান বাড়বে। সবগুলো কি ইকোনমিক্যালি রিলেটেড, ইন্টারচেঞ্জ না, এটা চেইন সিস্টেম তো, একটা সার্কেল। এক্স্যাক্টলি। কর্মসংস্থান হলে আয় বাড়বে, আয় বাড়লে মানুষের জীবন মান বাড়বে, জীবন মান বাড়লে কি হবে, মানুষ বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং হবে, সব কিছু হবেই তো। তারপরে কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ লো ওয়েজ নেশন। কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস কি দেখেন, একটা দেশে যখন কিছু করার না থাকে, আপনি যদি কিছু প্রডিউস না করতে পারেন, কিছু প্রডিউস করে ওটাকে মার্কেট না করে সেল না করতে পারেন, আপনার কী করতে হবে, আপনার দেশের যেসব ন্যাচারাল রিসোর্স আছে সেগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, ঠিক কি না? ন্যাচারাল রিসোর্স কী হতে পারে, আপনার তেল গ্যাস হতে পারে, ঠিক কি না? এগুলো হয়তো আপনি বিক্রি করে দিবেন, আপনার কি হবে, আপনার হাতে যখন টাকা না থাকে, যখন আপনার শেষ সম্বলটা যেটা আছে ওইটাই তো আমরা বিক্রি করি বা সেল করি, ঠিক কি না? হাতে কোনো টাকা নাই, তখন কী করেন, যেটা শেষ সম্বল আছে সেটাই তো। ন্যাচারাল রিসোর্সটা কি আপনার শেষ সম্বল না, এটা তো রেডিলি অ্যাভেলেবেল না, চাইলেই পাবেন না, তখন কী হয়, আমরা ওটাতে দেখা যায় অন্য ওই যে গ্যাসের লাইন দিয়ে আরেকজনকে, হ্যাঁ, এগুলো করি। এক্স্যাক্টলি। সো ওই ন্যাচারাল যে আপনার ইয়াগুলো আছে, ওই জিনিসগুলো আমরা ইউটিলাইজিং দোজ, শেষ সম্বলটা। এবার আসেন আর্গুমেন্টস ফর, এতক্ষণ কি ফর আর্গুমেন্টস ফর প্রোটেকশনিজমের আরও কিছু পয়েন্টস, আমরা কিন্তু ফরে কথা বলতেছি, মানে দুইটাই আছে, ফরও আছে এগেনস্টও আছে। মেনটেনেন্স অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট। প্রোটেকশনিজমের দরকার আছে আমাদের দেশের উন্নয়ন, কারণ একটা দেশের থেকে ইম্পোর্ট করলে তো আমাদের দেশে তেমন কোনো বেনিফিট হচ্ছে না, হচ্ছে আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম, কী হইলো, আমার দেশের উল্টো আরও ক্ষতি হচ্ছে, আমাদের দেশের টাকাটা চলে যাচ্ছে আরেকটা দেশে, কিছুই হচ্ছে না তো, এমপ্লয়মেন্ট বাড়তেছে। বাট জিনিসটা যদি আমার দেশে তৈরি হয়, সেক্ষেত্রে আমার দেশের উন্নয়ন হচ্ছে অনেকভাবে, এমপ্লয়মেন্ট হচ্ছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তেছে, দেশের টাকা দেশেই থাকতেছে, অনেকগুলো অ্যাডভান্টেজ কিন্তু। আরেকটা বিষয় আছে স্যার, যে আমি যদি ইম্পোর্ট করে নিয়ে আসি, এখন লো প্রাইসে পাচ্ছি, বাট আফটার সার্টেন পিরিয়ড পরে ওই প্রাইস হাই হয়ে যায়। হ্যাঁ, অনেক কারণে হাই হয়ে যেতে পারে, যেরকম ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যে ফুয়েলের দাম বেড়ে গেলো, ফুয়েলের কারণে দাম বেড়ে গেলেই তো ট্রান্সপোর্টেশন কস্ট হাই হয়ে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ আপনি অনেকটাই তার উপর ডিপেন্ডেন্ট, তখন সে অনেক কিছু দিয়ে আপনাকে রুল করতে পারে। এখন ইন্ডিয়া যদি চায় যে বাংলাদেশকে আমি কি পারবে না, ইন্ডিয়ার কি অনেক স্কোপ আছে না, কোন জিনিসটা আমরা ইম্পোর্ট করি না, পেঁয়াজ চাল, মানে সব কিছু আমরা অলমোস্ট অনেক কিছু ডিপেন্ডেন্ট। তাহলে এই যে ইন্ডিয়ার উপরে কি আমরা অনেক কিছু ডিপেন্ডেন্ট না? তো ইন্ডিয়া যদি এই জিনিসগুলো বন্ধ করে দেয়, কালকের থেকে দেখবেন আমার পেঁয়াজের দাম হয়ে গেছে 300 টাকা কেজি বা 500 টাকা কেজি, কি সেটাই তো বললাম। তাহলে এই যে এই জিনিসগুলা তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা, এই যে এতক্ষণ যেটা বললেন যে এনহ্যান্সমেন্ট অফ বিজনেস সাইজ অ্যান্ড রিটেলিয়েশন অ্যান্ড বার্গেনিং, তা আমরা যদি কারো উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন কি আমাদের বার্গেনিং পাওয়ার থাকে? তখন সে যা বলে আমার তাই শুনতে হয়, কারণ আমার তো বার্গেনিং পাওয়ার নাই, কারণ তার উপরে তো আমি ডিপেন্ডেন্ট। সে যদি না দেখে আমার আর কিছু করার নাই, আমার না খেয়ে মরতে হবে, তখন সে যা বলবে আমার তাই শুনতে হবে, তখন সে আমার কাছ থেকে যা ইচ্ছা তাই নিয়ে নিতে পারবে। হি ক্যান ডিম্যান্ড এনিথিং। আমাদের এই গ্যাস সেক্টরে তো মানে এখন যে কালকে একটা খবর শুনলাম যে লাস্ট 14-15 বছরে কিন্তু স্যার ন্যাচারাল রিসোর্স গ্যাস থেকে তোলার জন্য নতুন করে তেমন কোনো কাজ করা হয়নি, আগে যেগুলো ছিল সেগুলো আর করবে কেন, বিদেশ থেকে গ্যাস ইম্পোর্ট করে সেটা দিয়ে আমরা কিন্তু চালাচ্ছি। এখন যেহেতু ডলারের সংখ্যা গ্যাস আসতেছে না, গার্মেন্ট সেক্টরে ডাইংয়ে পুরো অবস্থা খারাপ। হ্যাঁ, ক্যাপাসিটি আপনার 50% 60% কমে গেছে। তার মানে ওই ডিপেন্ডেন্ট, আবার এখানে দেখা যাচ্ছে ডিপেন্ডেবিলিটি অনেক বেড়ে গেছে, আবার এখানে দেখা যাচ্ছে অর্ডারও আসতেছে না, অর্ডারও কমে গেছে। ওদের ওই যে অনন্ত জলিলের একটা ইয়া দেখলাম যে হি ডিসক্রাইব যে অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেনিং, যে দেখা গেছে যে কী অবস্থা, সো দেখা গেছে যে আপনার যে জিনিসটা কমে গেছে, সো কমে যাওয়ার ফলে কী হয়েছে, এই ওর যে রিপোর্টে আমরা যেটা দেখলাম যে আমাদের ওখানে একে তো বায়ের রিপোর্ট কমে গেছে, অর্ডার কমে গেছে, অর্ডার কমে যাওয়ার পরে তাদের আবার প্রোডাকশন ফ্যাসিলিটিসও তাদের যে আসে এগুলো কমে যাচ্ছে, এবং তাদের অনেক টাকা খরচ করে যে মানে করে তাদেরকে যে চালাইতে হচ্ছে, যে ফুয়েলের ক্ষেত্রে যেটা এগেনস্টে তাদের অনেক টাকা ভর্তুকি দিয়ে লস দিয়ে তাদেরকে তাদের যে পাওয়ারটাকে জেনারেট করতে হইতেছে, কারণ মাঝখানে কিন্তু ইলেকট্রিসিটির অনেক সমস্যা ছিল, দেখছেনই তো আপনারা, ইলেকট্রিসিটির ক্রাইসিস ছিল না? তাইলে একটা দেশের মূল ইয়াতে কি, মেইন ইয়া কি, তেল গ্যাস এইসবই তো, তাই না? ফুয়েল গ্যাস
পাওয়ারটাই তো আসল। তো পাওয়ার যদি আমি ইন্ডাস্ট্রিতে সাপ্লাই না করতে পারি তাহলে আমার ইন্ডাস্ট্রি কি চলতে পারবে? সেটাই। গভর্নমেন্টস এস্টাবলিশ ট্যারিফস অ্যান্ড এ ভ্যারাইটি অফ নন ট্যারিফ ব্যারিয়ার্স, যেটা আমরা বললাম। ট্যারিফ কি নন ট্যারিফ কি বুঝছেন তো, জানেন তো, তাই না? টু এনকারেজ ডেভেলপমেন্ট অফ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি। ফার্স্ট দেখো যে ইনফ্যান ইন্ডাস্ট্রি ডেভেলপ হইলেই তো ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটা তৈরি হবে, তাই না? টু প্রোটেক্ট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, এখন যেসব ইন্ডাস্ট্রি এক্সিস্টিং আছে সেটা ট্যারিফ দিয়ে যেটাই হোক তারা বাঁচানোর চেষ্টা করে। ইনক্লুড কী কী? কোটাস, বয়কটস, মনিটারি ব্যারিয়ার্স অ্যান্ড মার্কেট ব্যারিয়ার্স। কোটাস তো যে আমরা যেটা বললাম 30%, বয়কটস কি? একবারে বাদ দেওয়া, এমবার্গো দেওয়া, ব্যান করে দেওয়া, যেখান থেকে আমি কোনো পণ্য নিব না, বয়কট করে না? রাশিয়া ইউক্রেন ওয়ার হওয়ার পর থেকে কী করছে? ওই যে ওয়েস্টার্ন কান্ট্রিজ, নর্থ আমেরিকান কান্ট্রিজরা কী করছে যে একটা স্যাংশন দিচ্ছে যে তারা রাশিয়ার থেকে আর কোনো তেল কিনবে না, তাই না? তো ওটা কী করলো? বয়কট করলো। কেন? বিকজ অফ দে হ্যাভ এঙ্গেজড ইন দিস ওয়ার। তারপরে হচ্ছে আপনার মনিটারি ব্যারিয়ার্স আছে, আরও মনিটারি ব্যারিয়ার্স আছে যেগুলো যে ডিউটিস, ট্যাক্স, আবার অনেক কিছু ওই লাইসেন্সিং করতে হয়। অনেক সময় দেখবেন যে লাইসেন্সিংয়ের পিছনে অনেকটা বড় একটা অ্যামাউন্ট অফ টাকা চলে যায়, দেখছেন না? যে লাইসেন্স নিতে হিউজ একটা অ্যামাউন্ট পে করতে হয়। সো দিজ আর অলসো কাইন্ড অফ কি মনিটারি ব্যারিয়ার্স। আপনি চাইলে একটা দেশে যে ব্যবসা স্থাপন করবেন, দেখা যাবে আপনাকে ইউ হ্যাভ টু টেক আ লাইসেন্স ফর দ্যাট। ওই লাইসেন্স নেওয়ার জন্য কী হতে হবে? ইউ হ্যাভ টু পে আ হিউজ অ্যামাউন্ট। ফাইনালি বলতেছে এগেনস্ট ইম্পোর্টস অ্যান্ড এগেনস্ট ফরেন বিজনেসেস। তাহলে কোটাস, বয়কটস, মনিটারি ব্যারিয়ার্স অ্যান্ড মার্কেট ব্যারিয়ার্স এগেনস্ট ইম্পোর্টস অ্যান্ড এগেনস্ট ফরেন বিজনেসেস। যেসব ফরেন বিজনেস আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এই ইয়াগুলোকে আমাদের এনশিওর করতে হবে। তারপরে দেখেন দ্য ইম্প্যাক্ট অফ ট্যারিফ অর ট্যাক্স ব্যারিয়ার্সে কী বলতেছে দেখেন। ট্যারিফ ব্যারিয়ার্স টেন্ড টু ইনক্রিজ, তাই না? ট্যারিফের যে ব্যারিয়ার্সগুলো থাকে সেগুলো কী হয়? সাধারণত টেন্ড টু ইনক্রিজ। ইনফ্লেশনারি প্রেশার্স, স্পেশাল ইন্টারেস্ট প্রিভিলেজেস, গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড পলিটিক্যাল কনসিডারেশনস ইন ইকোনমিক ম্যাটার্স, দ্য নাম্বার অফ ট্যারিফস দে বিগেট বাই রেসিপ্রোসিটি। সহজ ভাষায় বোঝাই, এখানে অনেক ডিফিকাল্টি আছে। সাধারণত ট্যারিফটাও আস্তে আস্তে বাড়ে, কারণ কী হয়? ইনফ্লেশন মেজার্সের কারণে। চিন্তা করে দেখেন, পণ্যর দাম কি দেখছেন কোনোটা কমতেছে? আস্তে আস্তে সব কিছুই তো বাড়তেছে, তাই না? তো পণ্যের দাম যদি বাড়ে, ইনফ্লেশন যদি হয়, মূল্যস্ফীতি যদি হয়, তাহলে ওইটার উপরে তো একটা পার্সেন্টেজ ওয়াইজ তো ট্যারিফটাও বেড়ে যাচ্ছে। আমি যদি 100% যদি ধরে রাখি ট্যারিফ, তাহলে প্রোডাক্টের দাম বাড়লে, মূল্যস্ফীতির কারণে প্রোডাক্টের দাম বাড়লে তো ট্যারিফও বেড়ে যায়, তাই না? সো দ্যাট অলসো কী হয়? ইনক্রিজ করে। বুঝছেন বিষয়টা? যে প্রোডাক্টের দামের সাথে সাথে তো ট্যারিফও বাড়বে। সো এইসব কারণে এবার দেখেন দ্য ইম্প্যাক্ট অফ ট্যারিফ বা ট্যাক্স ব্যারিয়ার্স। ট্যারিফ বা ট্যাক্স ব্যারিয়ার্সের কী কী আছে? ট্যারিফ ব্যারিয়ার্স বেন্ড টু উইকেন্ড কী উইক করে ফেলে? ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম না, ব্যালেন্স অফ ট্রেড দেখেছিলাম? আচ্ছা, লাস্ট ক্লাসে আছে আপনাদের এখানে। তো ব্যালেন্স অফ পেমেন্টস তো বুঝেন, ওই যে এক্সপোর্ট ইম্পোর্ট করার পর একটা ব্যালেন্স অফ পেমেন্টস হয় না? যে দেখেছিলাম না? এক্স্যাক্টলি, ওখানে একটা আছে না ব্যালেন্স অফ পেমেন্টস, দেখছিলেন না? এক্স্যাক্টলি। তো ওখানে দেখা যাচ্ছে কি আমরা একটা এক্সপোর্ট ইম্পোর্ট করার পর আমাদের দেশের থেকে যা টাকা চলে যাচ্ছে এবং যা টাকা আসতেছে, এটার একটা কি ট্রেড অফ হয় না? কি দিলাম আর কি চলে গেল আর কি আসলো? হ্যাঁ, এক্সিট হইলো কি আর ইন হইলো কি, এটার একটা কি প্লাস মাইনাস হয় না? প্লাস মাইনাস হওয়ার পরে ওই যে কী করে ট্যারিফ ব্যারিয়ার্সগুলো কি টেন টু উইকেন্ড কী করে ফেলে? ব্যালেন্স অফ পেমেন্টস পজিশনটাকে। কারণ ওটা কী করে ফেলে? ওই যে ট্রেড তো কমায় ফেলে যখনই আপনি কি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড প্যাটার্নস, ঠিক কি না? সাপ্লাই এবং ডিম্যান্ড প্যাটার্নস তো আছে, যে সাপ্লাই এবং ডিম্যান্ড প্যাটার্নসটা আমাদের দেখতে হয় যে কোনটার সাপ্লাই কী অবস্থায়, কোথায় ডিমান্ড প্যাটার্নও তো চেঞ্জ হয় না? একটার থেকে আরেকটা ডিমান্ড প্যাটার্নে যায়, ঠিক কি না? সো এক এক সময় সব সময় কি সেম ডিমান্ড প্যাটার্ন থাকে? কিছু তো সিজনাল ডিমান্ড প্যাটার্নও থাকে। এখন আপনি উইন্টারের সময় দেখা যায় উইন্টার ক্লোদিংয়ের ডিমান্ড বেড়ে যায়, বাট সামারে কি উইন্টার ক্লোদিংয়ের ডিমান্ড থাকে? ওই জ্যাকেট এগুলার থাকে না। সো এটা কি সিজনালি ভ্যারি করে, তাই না? সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড প্যাটার্নসের উপরেও তো অনেক কিছু ম্যাটার করে, কারণ একটা সিজনের উপরে, কারণ অনেক সময় অনেক পণ্যই সিজনাল থাকে, যেসবগুলো সিজনাল হয়, যেমন উইন্টার ক্লোথস সিজনাল, কারণ বাইরে তো ঠান্ডা অনেক বেশি থাকে। ওদের দেশে কি 8 মাসই ঠান্ডা থাকে আর 4 মাস দেখা যায় সামার থাকে।
আর আমাদের দেশে 4 মাস নামে মাত্র ঠান্ডা থাকে, 8 মাসই গরম থাকে, উল্টা। তাহলে যেটা হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরেও কিন্তু ট্যাক্স বা ট্যারিফ ব্যারিয়ার্সগুলো ইম্প্যাক্ট করে না? ফাইনালি ইন্টারন্যাশনাল রিলেশনস দে ক্যান স্টার্ট ট্রেড ওয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি আমার একটা পণ্যের উপরে ট্যাক্স বসায় দেন, আমিও তো আপনার আরেকটা পণ্যের উপরে ট্যাক্স বসায় দিব, রিটালিয়েট করবো না? ঠিক কি না? কারণ আপনি আমার প্রোডাক্টটাকে আপনার দেশে ঢুকতে দিতেছেন না, তা আপনার প্রোডাক্টটাকে আমি আমার দেশে কেন ঢুকতে দিব? স্বাভাবিক কি না? তখন আপনার দেশ থেকে যে পণ্যটা আমার দেশে আসতেছে ওটাতে তো আমি ট্যাক্স বসাই দিব, ঠিক কি না? রিটালিয়েট করব, পাল্টা জবাব দিব না, ইটকা জবাব পাথর সে, ঠিক কি না? তো এটা করলে কি হবে? তখন একটা ইন্টারন্যাশনাল ট্রেড ওয়ার হয়ে যায়। সো এটা করলে ওটা ওভারঅল পুরো পৃথিবীর জন্যই, মানে আমাদের সারা পৃথিবীর জন্যই তো খারাপ, তাই না? ট্যারিফ ব্যারিয়ার্স টেন্ড টু রেস্ট্রিক্ট, কি রেস্ট্রিক্ট করে? ম্যানুফ্যাকচারার সাপ্লাই সোর্সেস। ট্যারিফ ব্যারিয়ার্স যখন আমরা বসাই দিই, ম্যানুফ্যাকচারার সাপ্লাই সোর্সেস তো পারে না, কারণ ট্যারিফ থাকলে সাপ্লাই সব জায়গা থেকে তো নিতে পারবে না। যেসব জায়গায় দাম বেশি, ট্যাক্স বেশি, ওখান থেকে দাম নিতে পারবো না, তাই না? এখন দেখা গেল একটা গাড়ি আপনি জাপান থেকে আনতেছে 100%, বাট ওটা যখন ইউএস মার্কেট থেকে আনবেন, কী পরিমাণ ট্যাক্স, আরও বেশি ট্যাক্স পড়বে। একটা রোলস রয়েসের দাম কত পড়ে জার্মান মার্কেট থেকে? BMW হাই এক্সপেন্সিভ না, ঠিক কি না? সো এরকম চয়েসেস অ্যাভেলেবেল টু কনজিউমার্স অ্যান্ড কম্পিটিশন। তার মানে এইসব যে ট্যারিফ ব্যারিয়ার্সগুলো আছে এগুলোর কারণে কি, এখন আপনি যদি একটা পণ্যকে ঢুকতে না দেন তাহলে চয়েসটা কমে যাচ্ছে না? কারণ আপনি তো ইন্টারন্যাশনাল যে ফার্মসগুলো আছে বা কম্পিটিটরস আছে তাদেরকে তো আপনি আপনার দেশে ঢুকতে দিতেছেন না, আপনার চয়েস কমে যাচ্ছে না? গাড়ির ক্ষেত্রে চিন্তা করেন, আপনি PHP বানাইতেছেন, ভাই আমি PHP তো কিনবো না, আমার দরকার টয়টা, আমার দরকার মিৎসুবিশি, আমার দরকার নিশান। তাহলে আমি ট্যারিফ দেওয়ার কারণে তো ওই সব চয়েসগুলো কমে যাচ্ছে, না পারতে বাধ্য হয়ে আমি টাটা আর ওই PHP কিনতেছি, ঠিক কি না? মাঝখানে তো এরকম একটা একটা পলিসি পাস হতে চাইছিল যে জাপানিজ গাড়ি আর আনা হবে না, আমাদের দেশের পণ্যই কিনতে হবে, এরকম একটা সামথিং। পরে যাই হোক, এটা নিয়ে অনেক হয়েছে। 6 টাইপস অফ নন ট্যারিফ ব্যারিয়ার্স। এবার দেখেন কী কী নন ট্যারিফ ব্যারিয়ার্স। স্পেসিফিক লিমিটেশনস অন ট্রেড, যেটা আমরা বললাম, কোটাস, ইম্পোর্ট লাইসেন্সিং এগ্রিমেন্টস, বলে দিলাম যে লাইসেন্স করতে হয়, তাই না? কী ধরনের। তারপরে প্রপোর্শন রেস্ট্রিকশনস অফ ফরেন টু ডোমেস্টিক গুডস, লোকাল কন্টেন্ট রিকোয়ারমেন্টস, ওই যে আমরা বলে দিই না যে এতটুক আমাদের দেশের পণ্য থাকতে হবে, এত পার্সেন্ট কী হইতে হবে, আমাদের দেশের উৎপাদনশীল পণ্য থাকা লাগবে, এই প্রোডাক্টটা তৈরি করার জন্য এতটুকু আমাদের দেশেও জিনিস লাগবে, ওই লোকাল রিকোয়ারমেন্টস। এটাও কাইন্ড অফ কি নন ট্যারিফ ব্যারিয়ার, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? কোটা, লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে ওই যে ফরেন যে হইলো ফার্স্টে যে ওয়ালটন যখন আসছিল তখন কী হতো, তারা কি অ্যাসেম্বলিং করতো, অ্যাসেম্বলিং করতে করতে পরে একটা সময় আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বললো যে আমাদের দেশে এতটুকুন উৎপাদন হইতে হবে, সব কিছু আইনা আপনারা অ্যাসেম্বল করতে পারবেন না। পরে কী শুরু হলো, আমাদের দেশে উৎপাদন শুরু হইলো। বুঝতে পারছেন বিষয়টা? আবার রেডিমেড গার্মেন্টসও তো আমরা তাই করি না? এখানে আনি পণ্যটা, তো যে র মেটেরিয়ালস তো বাইরের দেশের থেকে আনি, বাট তৈরি তো হয় এখানে র মেটেরিয়ালসটা, সুতাই সেই হাবিজাবি। তারপরে মিনিমাম ইম্পোর্ট প্রাইস লিমিটস অ্যান্ড এম্বার্গোস। তো মিনিমাম ইম্পোর্ট প্রাইস লিমিটস মানে কি, এত টাকা মিনিমাম হলে আমরা ইম্পোর্ট করতে পারবো, এর চেয়ে বেশি পারবো না, মিনিমাম একটা ইম্পোর্ট দিয়ে দিলাম। আর এটা এম্বার্গোস মানে একবারে ব্যান করে দেওয়া, ওই যে বয়কট করা, মানে এখান থেকে আর কোনো কিছু আনা যাবে না। কাস্টমস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ট্রি প্রসিডিউরস দেখেন, ভ্যালুয়েশন সিস্টেমস, অ্যান্টি ডাম্পিং প্র্যাকটিসেস, ট্যারিফ ক্লাসিফিকেশনস, ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টস অ্যান্ড ফিস। এই যে দেখেন ভ্যালুয়েশন সিস্টেমটা প্রত্যেকটা গ্রুপে, যে আমাদের দেশে যে কোনো একটা পণ্য যখন ঢুকে এটার কিন্তু যে এলসি একটা প্রাইস থাকে। প্রায় সময় আমাদের এই কথাটা আমরা শুনি যে এলসিতে লো প্রাইস দেখানো হয়েছে জাস্ট টু কি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। মানে তারা যারা যে ইন্ডেন্ডিংটা করে, যে বলে না এলসিতে একটা প্রাইস দেখায়, ডকুমেন্টে কি করে লো প্রাইস দেখায় দেয়, বলে যে ওই কোম্পানির সাথে একটা যোগ সাজস হয়, হওয়ার পরে বলে যে আমি কিনছি 100 করে, বাট তোমরা দেখাবে 60 টাকা করে। তাহলে ট্যাক্সটা তো চার্জ হচ্ছে কিসের উপরে? কাস্টমস চার্জ করতেছে কোথায়? ওই 60 টাকার উপরেই তো, কিন্তু অ্যাকচুয়ালি তো প্রোডাক্টটা 100 টাকা, চলে যাচ্ছে তো 100 টাকা। বুঝছেন বিষয়টা? এইভাবে কিন্তু ফাঁকি হয়। তার মানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরসগুলো কিন্তু দে হ্যাভ টু ফলো। তারপরে অ্যান্টি ডাম্পিং, যেটা বললাম যে 100 টাকার প্রোডাক্ট আপনি কি করতেছেন, 80 টাকা বাংলাদেশের মার্কেটে সেল করে দিতেছেন, ডাম্পিং করতেছেন। কারণ আপনার দেশে এটা প্রচুর উৎপাদন হয়, কেনা দামের চেয়ে আপনি কী করতেছেন, কস্টিংয়ের চেয়ে কম দামে করতেছেন। তাহলে আপনি যদি অ্যান্টি ডাম্পিং করেন তা বাংলাদেশের যে কোম্পানিজগুলো আছে তারা কি সার্ভাইভ করতে পারবে?
100 টাকার প্রোডাক্ট যদি আপনি 80 টাকায় সেল করেন, 20 টাকা তার মানে কি লস করতেছেন। তাহলে ছোট একটা কোম্পানি 20 টাকা লস করে কি সার্ভাইভ করতে পারবে? আর মানুষ তো যেখানে কম পাবে সেখানেই কিনবে, ঠিক কি না? আপনি যেখানে কম পাবেন সেখানেই তো কিনবেন, রাইট? তাহলে এটা বড় বড় কোম্পানিরা লসটা সহ্য করতে পারবে, ডাম্পিং করতে পারবে। বাট এটা ডাম্পিং করলে কী হবে, ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে তারা কী হবে, দে উইল গো আউট অফ দ্য মার্কেট। ডোমেস্টিকেও এটা হয় স্যার, যে পোল্ট্রি ক্ষুদ্র শিল্পগুলো সেগুলো কিন্তু বড় বড় শিল্পগুলো মাঝে মাঝে ইয়ে করে প্রাইসটা এমনভাবে সেট করে দেয় যে তখন আমি ছোটগুলো টিকতেই পারে না। এক্স্যাক্টলি। আবার ওরা যখন বন্ধ হয়ে যায় তখন এরা আবার বাড়ায় দেয়। ইন্টারন্যাশনালি এরকম করে। দেখেন নন ট্যারিফ ব্যারিয়ার্সের মধ্যে আরেকটা কি আছে, স্ট্যান্ডার্ডস আছে। স্ট্যান্ডার্ড ডিসপ্যারিটিস, ইন্টার গভর্নমেন্টাল অ্যাকসেপ্টেন্স অফ টেস্টিং মেথডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, প্যাকেজিং, লেবেলিং অ্যান্ড মার্কিং, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ডসগুলো আমাদের ফলো করতে হয় না, দেখছেন না? আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, বিএসটিআই, এই যে স্ট্যান্ডার্ডসগুলোও কিন্তু একটা মান রক্ষাকারী অর্গানাইজেশন। একটা আইএসওর ছাড়পত্র পাওয়াটা কিন্তু এত সোজা না। তারপরে এনভায়রনমেন্টাল ছাড়পত্র, এইগুলো যখন আমি বসাই দিব তার মানে সবাই যে কেউ চাইলেই কিন্তু ওই স্ট্যান্ডার্ডগুলো অ্যাপ্রুভাল পাবে না, পাবে? এক্স্যাক্টলি। আইএসওর কথা তো শুনছেন না? এক্স্যাক্টলি। তার মানে কী ধরনের প্যাকেজিং হবে, কি কি প্রোডাক্ট ইউজ করা যাবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে, সাস্টেনেবল হতে হবে, প্যাকেজিং শুরু করে লেবেলিং কী কী দেওয়া যাবে, কোনটা মার্ক করা যাবে না, সব কিছু কিন্তু এই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনসগুলো করে থাকে। এক্স্যাক্টলি। গভর্নমেন্ট পার্টিসিপেশন ইন ট্রেড, গভর্নমেন্ট পার্টিসিপেট করে না? গভর্নমেন্টও তো অনেক সময় পার্টিসিপেট করে। এক্সপোর্ট সাবসিডিজ, কাউন্টার ভেলিং ডিউটিস, ডোমেস্টিক অ্যাসিস্ট্যান্স। এবার তো এতক্ষণ আমরা ট্যাক্সের কথা বললাম, এবার আসেন আমরা কিন্তু অনেক জায়গায় কী করি, সাবসিডিও দিয়ে থাকি, ভর্তুকি দিয়ে থাকি না? এক্স্যাক্টলি। ওই যে এটাই তো আমরা বললাম, এই যে গভর্নমেন্ট পার্টিসিপেশন ইন ট্রেড। গভর্নমেন্ট পার্টিসিপেট করলো, যারা নাকি উইক কোম্পানিজ আছে তাদেরকে কি হয়, সহযোগিতা করে, তাদেরকে ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে তাদেরকে সহযোগিতা করে। বিভিন্ন গভর্নমেন্ট পলিসি আছে, এক্সপোর্ট সাবসিডিজ, যাতে এক্সপোর্ট করতে পারে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সহযোগিতা করে থাকে গভর্নমেন্ট। করার পরে কাউন্টারভেলিং ডিউটিস অ্যান্ড ডোমেস্টিক অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামস, বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে থাকে, ইনফ্রাস্ট্রাকচারাল সহায়তা দিয়ে থাকে, ট্যাক্স মৌকুফ করে দেয়। এই ধরনের সুবিধাগুলো দিয়ে গভর্নমেন্ট কী করে? এক্স্যাক্টলি, সেটাই তো সাবসিডিজ। Charges on imports, prior import deposit subsidies, administrative fees, import credit descriptions, variable levies and border taxes. আরও কিছু কিছু চার্জেস অন ইম্পোর্টস আসলে আরও অন্যান্য, শুধু যে ট্যাক্সই চার্জ করে ইম্পোর্ট তা না, এই খরচ সেই খরচ বিভিন্ন আরও যাবতীয় খরচ দিয়ে দেখা যাচ্ছে যে তারা ওটাকে আরও প্রাইসি করে ফেলে বা এক্সপেন্সিভ করে ফেলে। অ্যান্ড ফাইনালি আদার্স, ভলেন্টারি এক্সপোর্ট রেস্ট্রেন্টস অ্যান্ড অর্ডারলি মার্কেটিং অ্যাগ্রিমেন্টস। সো মোর অর লেস হচ্ছে এগুলা। তো কোটা কি সেটা তো আপনারা জানেন, শুনছেন, জানি তো। কোটা কি সেটা সার্টেন পার্সেন্টেজ, আর কোটা ইজ এ স্পেসিফিক ইউনিট অর ডলার লিমিট অ্যাপ্লাইড টু আ পার্টিকুলার টাইপ অফ গুড, যে কোনো একটা সার্টেন একটা লিমিট ইয়ে করে দেওয়া। সো এটা করলে ফ্লো অফ এক্সচেঞ্জ অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ এ পার্টিকুলার ইম্পোর্টেড কমোডিটি কান্ট্রিজ অফেন রিকোয়ার ইম্পোর্ট লাইসেন্সেস। তাহলে একটা ইম্পোর্ট লাইসেন্সও লাগে, সেই জিনিসটাকে আরও কি কমপ্লিকেটেড করে দেয়, বুঝতে পারছেন? The fundamental difference between quotas and import licenses as a means of controlling imports is the greater flexibility of import licenses over quotas. Quotas permit importing until the quota is filled. Licensing limits quantities on a case-by-case basis. তাহলে কি বলতেছে? আমরা যেটা দেখতেছি যে তাহলে কি হচ্ছে, দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্সেস, বিভিন্ন যে ইম্পোর্ট লাইসেন্স, কন্ট্রোলিং ইম্পোর্ট যেটা আছে, এই যে ফিল্ড লাইসেন্সিং লিমিট কোয়ান্টিটিস অন এ কেস বাই কেস বেসিস, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কেসে কিন্তু এক একটা প্রোডাক্ট, এক একটা রুলস অ্যান্ড রেগুলেশন সবগুলোর উপরে কী হয়, ডিপেন্ড করে, তাই না? আরেকটা দেখেন কি বলো, ভলেন্টারি এক্সপোর্ট রেস্ট্রেন্টস। তো ভলেন্টারি এক্সপোর্ট রেস্ট্রেন্টসে কী বলছে, সিমিলার টু কোটার্স আর দ্য ভলেন্টারি এক্সপোর্ট রেস্ট্রেন্টস অর অর্ডারলি মার্কেট এগ্রিমেন্টস। A VAR is called voluntary because the exporting country sets the limits. However, it is generally imposed under the threat of stiffer quotas and tariffs being set by the importing country if a VAR is not established. সহজ ভাষায় বুঝাই দিয়ে এত নিয়ে চেঞ্জ করতে হবে না, এটা এক্সপোর্টিং কান্ট্রি নিজেই এস্টাবলিশ করে। কারণ যখন দেখে যে তারা যে একটা
ভলেন্টারি মানে কি নিজ উদ্যোগে একটা এক্সপোর্ট রেস্টুরেন্ট তারা তৈরি করে। রেস্টুরেন্ট মানে কি আমি কতটুকুন এক্সপোর্ট করতে পারবো কোন দেশে সেটা তারা ডিসাইড করে ফেলে। ধরেন আমার দেশের থেকে একটা এক্সপোর্ট হয়, ওই এক্সপোর্টের ক্ষেত্রে আমার দেশ থেকে কতটুকুন পার্সেন্টেজ হবে সেটা দ্যাট ইজ বিং ডিসাইডেড থ্রু দ্য ভলেন্টারি এক্সপোর্ট রেস্টুরেন্টস। বয়কটস অ্যান্ড এম্বার্গোস আপনারা শুনলেনই কি বয়কটস এম্বার্গোস কি, যে ব্যান করে দেওয়া। এম্বার্গোস মানে একবারে একটাও নিবে না, কমপ্লিটলি দ্যাট। সো এটা দেখেন। আর মনিটরি ব্যারিয়ার্সও কী কী হইতে পারে, ওই যে ইন্টারন্যাশনাল, ওই যে আমরা দেখলাম যে ক্যান এফেক্টিভলি রেগুলেটস ইন্টারন্যাশনাল ট্রেড পজিশন বাই ভ্যারিয়াস ফর্মস অফ এক্সচেঞ্জ কন্ট্রোল রেস্ট্রিকশনস। এক্সচেঞ্জ কন্ট্রোলের কিন্তু একটা হিউজ থাকে ইন্টারন্যাশনাল বিজনেসে, ইন্টারন্যাশনাল ট্রেডে সাধারণত কি এক্সচেঞ্জ কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটা কারেন্সির থেকে আরেকটা কারেন্সি এক্সচেঞ্জ না করতে পারেন তাহলে কি ব্যবসা করতে পারবেন না কিন্তু। তাহলে কিন্তু এই যে মনিটরি ব্যারিয়ার্সগুলো সাধারণত তারা প্রোভাইড করে থাকে। 2 টাইপস আছে, এগুলো আপনারা করেন, ওটা তো না। স্ট্যান্ডার্ডসটাও আপনারা জানেন তো, স্ট্যান্ডার্ডসটা তো বললাম যে ISO, GMP। নন ট্যারিফ ব্যারিয়ার্স অফ দিস ক্যাটাগরি ইনক্লুড স্ট্যান্ডার্ডস টু প্রোটেক্ট কি হেলথ, সেফটি অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি। শুধু শুধু যে ISO, GMP সেটাও না, এনভায়রনমেন্টালের জন্য কিন্তু অনেক ছাড়পত্র নিতে হয়। এনভায়রনমেন্টের জন্য আপনারা জানেন যে এনভায়রনমেন্টের ক্ষেত্রেও পরিবেশ বান্ধব কিনা, এনভায়রনমেন্টাল সাস্টেনেবল কিনা, এই জিনিসগুলো কিন্তু দে হ্যাভ টু কি এনশিওর, রাইট? দ্য স্ট্যান্ডার্ডস আর সামটাইমস, তার মানে এই স্ট্যান্ডার্ডসগুলো তারা ফলো করে, এইগুলো একটা কাইন্ড অফ কি একটা রেস্ট্রিকশন, একটা প্রোটেকশনিজম। তার মানে দেখেন যে অ্যান্টি ডাম্পিং লসগুলো কী হচ্ছে, ফরেন প্রসিডিউরস ফর প্রিডেটরি প্রাইসিং। প্রিডেটরি প্রাইসিং মানে তো বুঝেন, প্রিডেটর যেটা নাকি আপনাকে ওই যে আরেকটা কোম্পানিকে শেষ করে দেওয়ার জন্য যে প্রাইসিংটা করা হয়, এগুলোর জন্য কী আছে, অ্যান্টি ডাম্পিং পেনাল্টিজ আছে। কোনোভাবে সে দেশের গভর্নমেন্ট বা কোনো যদি রুলিং বডি পায় যে এটার কারণে অ্যান্টি ডাম্পিং হচ্ছে, মানে ডাম্পিং হইতেছে, যেটার কারণে আমাদের দেশের ট্রেডের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তাদেরকে পেনাল্টি করা হয়। যে তারা, কারণ তাদের তো একটা প্রাইস আছে, কস্টিং আছে, সেটা তো আপনাকে ভ্যালিড রিজনস দিতে হবে, আর আপনি বুঝবেন কীভাবে, তাই না? সো ইফ দেয়ার আর সাম অ্যান্টি ডাম্পিং ইস্যুস, তখন সেক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং করা হয়। আচ্ছা, এটা আমরা দেখবো না, দ্য অমনিবাস ট্রেড অ্যান্ড কোম্পানিজ অ্যাক্ট থাকবে না। এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, GATT, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডস, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি করে, কভার্স 3 বেসিক এরিয়াস, 3টা বেসিক এরিয়াস কভার করে। দেখেন গ্যাটের কাজ কি, আমরা তো এত কিছু অনেক কিছু দেখলাম, ট্যারিফস, ট্রেড ব্যারিয়ার্স, রাইট? সো এখন গ্যাটের কাজ কি, ট্রেড শ্যাল বি কন্ডাক্টেড অন এ নন ডিসক্রিমিনেটরি বেসিস। তার মানে গ্যাট এনশিওর করে যে কোনো যাতে ডিসক্রিমিনেশন না হয়, সবাই যাতে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রেড হয়, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে তাদেরকে ট্রিট করা হয়, রাইট? বুঝতে পারছেন বিষয়টা? সরি, ডিসক্রিমিনেশন আছে না, যে একজনকে কম দিলেন, একজনকে সুযোগ সুবিধা বেশি দিলেন, সেরকম যাতে না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রেড হয় আর কি। বুঝতে পারছেন? সেই জিনিসটা তারা ইনশিওর ট্রাই করে। এটা একটা রেগুলেটরি বডি। প্রোটেকশন শ্যাল বি অ্যাফোর্ডেড ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ থ্রো কাস্টম ট্যারিফস, নট থ্রো সাচ কমার্শিয়াল মেজার্স অ্যাজ ইম্পোর্ট কোটাস। হ্যাঁ, প্রোটেকশন ক্যান বি অ্যাফোর্ডেড ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ থ্রো কি কাস্টম ট্যারিফস, মানে একটা কোটা দিয়ে দিলে তো কী হয়ে যাচ্ছে, জিনিসটাকে আপনি একদম কমপ্লিটলি রেস্ট্রিক্ট করে দিলেন। আপনি যখন বলে দিয়েছেন 30%-এর বেশি আর আনতে পারবো না, চাইলেও তো পারবেন না। বাট আপনি যখন একটা ইম্পোর্ট ট্যারিফ দেবেন, তখন আমি কি চাইলেও কিন্তু হয়তো আমি আনবো, বেশি দামে আনবো, সমস্যা তো নাই। যদি ডিমান্ড থাকে সেটা কিন্তু আপনি বেশি দামে আনতে পারতেছেন, মানে বুঝছেন বিষয়, অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্য অপশন। সো তারা করে কি, শুড বি অ্যাফোর্ডেড থ্রু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ থ্রু কাস্টম ট্যারিফস, ট্যারিফস রাদার দেন একদম ব্যান করে দেওয়া বা একটা কোটা দিয়ে দেওয়ার চেয়ে। বুঝতে পারছেন? Consultation shall be the primary method used to solve global trade problems. একটা দেশের সাথে আরেকটা দেশের কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব হয় না? বিভিন্ন দেশে, আমেরিকার সাথে চায়নার দ্বন্দ্ব আছে, ট্রেড ওয়ার্স আছে। তো এটা সলভ করার ক্ষেত্রে কে কাজ করবে? হু ইজ গোয়িং টু ওয়ার্ক ফর দ্যাট? এই যে গ্যাট ইউজুয়ালি ওয়ার্কস অন দিস। বুঝতে পারছেন? গ্যাট ওয়ার্কস কনসালটেশন তো ইউজ টু সলভ কি গ্লোবাল ট্রেড প্রবলেমস। বুঝছেন বিষয়টা?
জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেসও আছে সার্ভিসেসের ক্ষেত্রে। গ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মাল্টিল্যাটারাল লিগালি এনফোর্সেবল এগ্রিমেন্ট কভারিং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন দ্য সার্ভিসেস সেক্টর। আমি ফার্স্টেই বলেছিলাম যে সার্ভিস সেক্টর খুবই কি গুরুত্বপূর্ণ, তাই না? একটা দেশের সাথে সার্ভিস সেক্টরের সাথে ইম্পর্টেন্সটা অনেক হাই। তাহলে গ্যাট শুধু আমরা ফার্স্টে দেখেছিলাম ওটা সার্ভিসেস কি ট্যারিফ দ্বারা বসানো যায় না, কাস্টমস ট্যারিফ না, তাই না? তো তখন হচ্ছে যে ট্রেড অন সার্ভিস, তার মানে এটা সার্ভিসেসের উপরেও কিন্তু তারা কী করছে জিনিসটাকে চলে আসছে। ইট প্রোভাইডস আ লিগাল বেসিস ফর ফিউচার নেগোসিয়েশনস এইমড অ্যাট এলিমিনেটিং ব্যারিয়ার্স দ্যাট ডিসক্রিমিনেট এগেনস্ট ফরেন সার্ভিসেস অ্যান্ড ডিনাই দেম মার্কেট অ্যাক্সেস। তাহলে কি বললো, যে এটা একটা লিগাল বেসিস দেয় ফর ফিউচার নেগোসিয়েশনস, তাই না? যে একটা লিগাল বেসিস দিচ্ছে ফর ফিউচার নেগোসিয়েশনস। তাহলে কার দেশ থেকে ব্যাংকিং নেবেন, কার দেশ থেকে কোন সার্ভিস নেবেন, মেডিকেল সব কিছু, এই যে ব্যাপারগুলো এগুলো কীভাবে হবে। অ্যান্ড এটা তো আপনি বলে দিতে পারবেন না, এটা কি একটা ট্যাক্স বসায় মানে ট্যারিফ বসায় দিতে পারবেন, যে ইম্পোর্ট করতেছে ইম্পোর্ট ডিউটি দিলাম, সেটা তো একটা ট্যাক্স। ধরেন আপনি ইন্ডিয়া যে এখন আপনি চিকিৎসা নিলেন, সেটা কি কাইন্ড অফ একটা সার্ভিস নিচ্ছেন না? সার্ভিস তো। তো এই জিনিসটার উপরে আপনি কীভাবে হাউ ইউ আর গোয়িং টু যে ট্যারিফ বা চার্জটা কীভাবে বসাবেন সেই জিনিসটাকেই। Specific market opening concessions from a wide range of individual countries were achieved, and provision was made for continued negotiations to liberalize telecommunications and financial services further. খুবই গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলো, টেলিকমিউনিকেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই যে এখন যে সোশ্যাল মিডিয়া আসতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তাই না? সো এদের মানিটারি যে মেকটা করতেছে, এরা যে আর্ন করতেছে, বাংলাদেশের মানুষের কাছ থেকে ফেসবুক টাকা কামাচ্ছে না? কামাচ্ছে কিনা? আমরা বুস্টিং করতেছি না, অ্যাডভার্টাইজিং করছি না? সো এই যে জিনিসগুলো যে করছি, তাহলে এগুলা করার ক্ষেত্রে তাহলে এই জিনিসগুলোকে আমি কীভাবে একটা ট্যাক্সের আওতায় আনবো? আনতে হবে না? সো এগুলোর জন্য তো হোয়াট উই নিড সাম কি রেগুলেশনস, ঠিক কিনা? রেগুলেশনস না থাকলে ক্যান উই অ্যাডজাস্ট? আমরা তো অ্যাডজাস্ট করতে পারবো না, পারবো? তার মানে এই যে আমাদের যে এই ধরনের যে সার্ভিস বলেন, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বলেন, প্রমোশনাল সার্ভিসেস, এই যে সার্ভিসেসগুলো আছে, এই সার্ভিসেসগুলোর থেকেও কিন্তু উই হ্যাভ টু এনশোর হোয়াট, যে এগুলো দোজ কামস আন্ডার কি, নাহলে তো আমাদের দেশের টাকা এমনি এমনি সব নিয়ে চলে যাবে, তাই না? আচ্ছা, ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্সে কী বললো দেখেন, it established the basic principle that investment restrictions can be major trade barriers and therefore are included for the first time under GATT procedures. তাহলে it established the basic principle that investment restrictions can be major trade barriers. যেসব ধরনের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট রেস্ট্রিকশনস আছে সেগুলোও ক্যান বি কী হতে পারে, মেজর ব্যারিয়ার্স হতে পারে, therefore are included for the first time under GATT procedures. তো গ্যাটের কাজটাই হচ্ছে যে সাধারণত ওয়ার্ল্ডের যে ট্রেডটা আছে সেটাকে প্রমোট করা, এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য যাতে উন্নয়ন হয়, এক্সপ্যানশন হয়, বাড়ে, এবং দে ক্যান প্রমোট দোজ ট্রেড, সেগুলাকে সাপোর্টিভ হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি। এইবার কি বলতেছে দেখেন, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। প্রপার্টি রাইটস ক্ষেত্রে কী কী ট্রেডস আছে সেটা আপনারা একটু দেখে নিন, এটা জাস্ট নর্মাল বিষয়। আরেকটা জিনিস যেটা আমি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড কি অর্গানাইজেশন কি করতেছে দেখেন, আনলাইক গ্যাট, WTO ইজ অ্যান ইনস্টিটিউশন নট অ্যান অ্যাগ্রিমেন্ট। গ্যাটটা কি ছিল, একটা অ্যাগ্রিমেন্ট, আর WTO কি হচ্ছে, WTO ইজ অ্যান অর্গানাইজেশন। It says many rules governing trade between its 160 members. তার মানে ওয়ার্ল্ড ট্রেডের কি আছে, 160টা দেশ আছে, মেম্বার কান্ট্রিজ আছে কয়টা, 160টা। এর মধ্যে তারা যে বিভিন্ন রুল সেট করে দেয় ফর কি, গভর্নিং দোজ, ঠিক আছে। WTO provides a panel of experts to hear and rule on trade disputes between members and unlike GATT issues binding decisions. তার মানে তারা কি করে, তারা ধরেন একটা কাইন্ড অফ একটা প্যানেল অফ এক্সপার্টস তৈরি করে, যে প্যানেল অফ এক্সপার্টসরা তারা শুনে বিভিন্ন কথা, ডিসপিউট হলে ওটাকে সাধারণত মীমাংসা করার মতো, মানে ওই যে বিচার সালিশ যেরকম বসায় এরকমই। সরি, হ্যাঁ আপনি তো ক্লাসে ছিলেন না, তো ডাবল মিনিং কেমনে জানবেন? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ অ্যান্ড ট্রেড, বুঝতে পারছেন?
তাহলে দ্য ইন্টারনেট এক্সপোজ প্রোটেক্টেড ইন্ডাস্ট্রিজ টু গ্লোবাল কম্পিটিশন। তার মানে কী হয়েছে, অনেক ধরনের যে প্রোটেক্টেড ইন্ডাস্ট্রিজ আছে সেগুলো কী হয়েছে, এক্সপোজ করে দিচ্ছে কি গ্লোবাল কম্পিটিশনে, তাই না? ইন্টারনেট না থাকলে তো আমরা অনেক কিছু অনেকভাবে জানতে পারতাম না, জানতে পারতাম। এই যে আমরা চায়নার থেকে অনেক কিছু অর্ডার করতেছি, কোরিয়া থেকে অনেক কিছু আছে যেগুলো নাকি এক্সপোজ ছিল না, এগুলো এক্সপোজড হয়েছে কিসের থ্রুতে, ডিউ টু দ্য ইন্টারনেট, তাই না? খুব সহজে একজন একজনটা জেনে গেছে। যার কারণে দেখেন চায়নাতে কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যান, ফেসবুক এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ তারা একটু প্রোটেকশনিস্ট কান্ট্রিজ, কমিউনিস্ট কান্ট্রি তো প্রোটেকশন চায়, মানে প্রোটেকশনিজম মেনটেন করে, যে নিজেদেরকে বেশি এক্সপোজ করতে চায় না, কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড ট্রেডও করতে চায়, কারণ সবচেয়ে বেশি গুডস কিন্তু ইম্পোর্ট হয় কি চায়নার থেকেই। তো সেটাই WTO was established January 1, 1995 through the Uruguay round of GATT. তাহলে কি থ্রো দ্য উরুগুয়েন রাউন্ড অফ গ্যাটের কী বলছে, WTO এস্টাবলিশ হচ্ছে কবে, জানুয়ারি 1 থেকে 1995-এ, ওইটাতে স্ট্যাচুরি পাওয়ার্স টু অ্যাডজুকেট ট্রেড ডিসপিউটস। তার মানে ওটা হচ্ছে মেইন অর্গানাইজেশন যারা নাকি আপনার 1995-এ মেইনলি আসছিল উরুগুয়েতে, ওখান থেকে তাদেরকে এই মেইনলি পাওয়ারটা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন দেশের সাথে যে সমস্যাগুলো তৈরি হয় সেই জিনিসগুলো তারা সলভ করতে পারে। তাহলে WTO কি হচ্ছে, একটা পার্মানেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, নিউ লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাউন্ডেশন, লিগাল এবং ইনস্টিটিউশনাল ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্ল্যাটফর্ম ফর ট্রেড রিলেশনস লাইক কালেকটিভ ডিবেট, নেগোসিয়েশন অ্যান্ড এডুকেশন। লাগে না, কারণ একজনের সাথে সাথে তো করতে হয়, মানে কি বসতে হয় না, বসে তারপরে কোনো ধরনের ডিসপিউট হলে তারপরে কার সাথে কী নেগোসিয়েশনস হবে, এই জিনিসগুলো তো তাদেরকে কি অ্যাডজাস্ট করা লাগে। অ্যান্ড ডিসপিউট সেটেলমেন্ট, এক দেশের সাথে আরেক দেশের সমস্যা হলে ফাইনালি ইভলিউশন অফ গ্যাটস, স্ট্রিমস অ্যান্ড ট্রিপস, ওই যেটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। এইবার আসেন যেটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনিটারি ইনস্টিটিউশন। আমরা ফার্স্টে কি বললাম, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, তারপর আমরা দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক, এখন আমরা কি দেখব, দ্য IMF, রাইট? দ্য IMF-টা কি, দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা তো শুনছেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আর টু গ্লোবাল ইনস্টিটিউশনস ক্রিয়েটেড টু অ্যাসিস্ট নেশনস ইন বিকামিং অ্যান্ড রিমেইনিং ইকোনমিক্যালি ভায়াবল। তাহলে এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপটা আছে, আমাদের যেরকম দেশের জন্য কি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে গভর্ন করে, আর ওয়ার্ল্ড ব্যাংক কী করে, সব বিশ্বের যত ব্যাংক আছে কান্ট্রিজ সেগুলোকে গভর্ন করে, রাইট? ঠিক কি না? তাহলে এটা কি অ্যাসিস্ট করে, ইন বিকামিং অ্যান্ড রিমেনিং কি ইকোনমিক্যালি ভায়াবল, একটা দেশের উন্নয়নের জন্য, একটা দেশের কি ইকোনমিক স্টেবিলিটির জন্য তারা সাধারণত কাজ করে যায় কারা কারা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বুঝতে পারছেন? These organizations play important roles in international trade by helping maintain stability in the financial markets. ওই যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেটস আছে না, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটস আছে, NYE, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, NYSE, তারপর আপনার ওই যে নাসডাক আছে, এরকম আরও অনেকগুলো আছে। এইসব জিনিসগুলো যে ফাইন্যান্সিয়াল মার্কেটসগুলোতে থাকে সেগুলো তো কী হয়, ট্রেডিং হয় না, টাকা পয়সা তো লেনদেন হয়। তারপরে আরও কী আসতেছে, ক্রিপ্টো কারেন্সি আসতেছে, এগুলো তো শুনছেন, বিটকয়েন্স, ক্রিপ্টো কারেন্সি, এগুলো কারা মনিটর করবে, এই জিনিসগুলো যাতে মিস ইউজ না হয়, এগুলো সাধারণত রেগুলেট কারা করে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ থেকে, অ্যালং উইথ মানি মার্কেট। These organizations play important roles in international trade by helping maintain stability in the financial markets, assisting countries that are seeking economic development and restructuring. তাহলে তারা হেল্প করতেছে কিভাবে, ফাইন্যান্সিয়াল মার্কেটসের স্টেবিলিটিতে অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিস্ট্রাকচারিং। ওই যে আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করে না, বিভিন্ন লোনস দিয়ে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা পাই না, ওয়ার্ল্ড ব্যাংক, এই যে আমরা এই রিসেন্টলি IMF থেকে আমরা একটা 400 কোটি টাকার মনে একটা 400 না 4000 কত, হ্যাঁ পেয়েছি রিসেন্টলি। কেন দেওয়া হয়েছে, আমাদের গভর্নমেন্ট আমাদের ইকোনমিতে ক্যাশ ইনজেক্ট করার জন্য, ফর দ্য ডেভেলপমেন্ট পারপাস, তাই না? সো এত টাকা কেন দিল, জাস্ট তারা ওই যে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রিস্ট্রাকচারিংয়ের জন্য, বুঝছেন? তো ওয়ার্ল্ড ব্যাংকের যেখানে 5টা ইনস্টিটিউশনস আছে, ইচ অফ হুইচ পারফর্মস দ্য ফলোইং সার্ভিসেস, কী লেন্ডিং মানি টু দ্য গভর্নমেন্ট অফ ডেভেলপিং কান্ট্রিজ টু ফাইন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্টস ইন এডুকেশন, হেলথ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ওয়ার্ল্ড ব্যাংক কী করতে চাইছিল, পদ্মা সেতু ফাইন্যান্স করতে চাইছিল,
কিন্তু কিছু ডিসক্রিপেন্সির কারণে তারা পরে আর করে নাই। বাট তাদের মেইন এজেন্ডাই কি, তাদের গোলটা কি, ডেভেলপিং কান্ট্রিজে ফাইন্যান্স করে কেন, এডুকেশন, হেলথ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু গভর্নমেন্টস অফ দ্য পুয়ারেস্ট ডেভেলপিং কান্ট্রিজ পার ক্যাপিটা ইনকামস এত অর লেস ফর ডেভেলপমেন্টাল প্রজেক্টস। বিভিন্ন গভর্নমেন্টকে, সরকারকে সহযোগিতা করে যারা নাকি অনেক পুয়ার অবস্থায় আছে, পুয়ারেস্ট ডেভেলপিং কান্ট্রিজ, তাদেরকে সহযোগিতা করার জন্য। বুঝছেন? তাহলে যেটা বলতেছে যে দেখেন, লেন্ডিং ডিরেক্টলি টু হেল্প স্ট্রেন্থ দ্য প্রাইভেট সেক্টর ইন ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে কী করতেছে, লেন্ডিং ডিরেক্টলি টু হেল্প স্ট্রেন্থেন দ্য প্রাইভেট সেক্টর ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ লং টার্ম লোনস, ইকুইটি ইনভেস্টমেন্টস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তাহলে কী করতেছে, তারা ডিরেক্টলি হেল্প করতেছে স্ট্রেন্থেন দ্য প্রাইভেট সেক্টর ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ লং টার্ম লোনস, ইকুইটি ইনভেস্টমেন্টস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ফাইনালি কী বলতেছে দেখেন, দ্য ওয়ার্ল্ড ব্যাংক প্রোটেস্ট এগেনস্ট, দ্য ওয়ার্ল্ড ব্যাংকের আরও কী করছে, providing investors with investment guarantees against non-commercial risks such as expropriation and war to create an environment in developing countries that will attract foreign investments. এখন অনেক সময় কী হয়, ফরেন ইয়ে হয় না, এই যে ধরেন ইউক্রেনে যারা ইনভেস্ট করছে, অনেক বড় বড় ফরেন কোম্পানি ইনভেস্টমেন্ট আছে না, সেই যে এখন এই যে ওয়ার হইলে, এখন যদি রাশিয়া সব নিয়ে নেয় সব কিছুর, এটার সিকিউরিটিটা কে দিবে? এই ওয়ার্ল্ড ব্যাংক দেয়। এই যে সাচ এজ এক্সপ্রোপ্রিয়েশন অ্যান্ড ওয়ার, এই যে এখন আমেরিকা দখল করে ফেলছিল, কি ইরাক দখল করছিল, আফগানিস্তান, তো এই যে সব কিছু কি আমেরিকার আন্ডার কন্ট্রোলে নিয়ে নিছে, তো এগুলো কে করছে? এটার গ্যারান্টি বা এটার রিস্কটা কে নেয়? ওয়ার্ল্ড ব্যাংক নেয়। বুঝতে পারছেন? তারপর কি বলছে, প্রমোটিং ইনক্রিজ ফ্লোজ অফ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বাই প্রোভাইডিং ফ্যাসিলিটিস ফর দ্য কনসোলিয়েশন অ্যান্ড আর্বিট্রেশন অফ ডিসপিউটস বিটুইন গভর্নমেন্টস অ্যান্ড ফরেন ইনভেস্টার্স। ইট অলসো প্রোভাইডস অ্যাডভাইস, ক্যারিজ আউট রিসার্চ অ্যান্ড প্রডিউসেস পাবলিকেশনস ইন দ্য এরিয়া অফ ফরেন ইনভেস্টমেন্ট ল। এই যে ফরেন যে ইনভেস্টমেন্ট হয়, এগুলো তো অনেক রুলস আইন কানুন মেনে চলতে হয়, তাই না? তো এইগুলোর জন্য কী করতে হয়, অনেক কিছু তো ফলো করা লাগে, এগুলোর পিছনে আবার কী করতে হয়, রিসার্চও করা লাগে, তাই না? রিসার্চ না করলে আপনি এই জিনিসগুলো কীভাবে মেনটেন করবেন? সো এই জিনিসগুলো ফ্যাসিলিটেট করে কে? ওয়ার্ল্ড ব্যাংক করে। বুঝতে পারছেন? তো ফাইনালি দ্য লাস্ট স্লাইড অ্যান্ড দেন উইল বি ডান উইথ দিস, যে প্রোটেস্ট এগেনস্ট গ্লোবাল ইনস্টিটিউশনস। কী কী ধরনের গ্লোবাল ইনস্টিটিউশনস দেখেন, Gifford Meyer showed the sculpture objective globalization 2001 in the photo to the left in Faenza, Italy, as a peaceful protest. In the photo above, protest of the deadly sort, terrorists maim and kill those aboard the classic red London double-decker bus. You can see the pieces there. দেখেন এই যে এটা একটা কি ভাষা অফ প্রোটেস্ট। ইটালিতে প্রোটেস্টের ভাষাটা দেখা হয়েছিল কীভাবে, ওই যে লন্ডনে অ্যাটাক হলো না একবার, বাসে ওই যে ফায়ার করলো, লন্ডন অ্যাটাক, ওই লন্ডন অ্যাটাকের উপরে কি তারা একটা কী করছে, গ্লোবাল প্রোটেস্ট হয়। তো এই যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু প্রোটেস্টও আছে, কারণ সব যে মেজার্সগুলো তারা নেয় সবগুলো কিন্তু একটা দেশের জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট না, বা সবগুলো ফেভারে কাজ করে না, অনেক কিছুই কিন্তু এগেনস্টে চলে যায়। যেরকম হিউম্যান রাইটস অনেক ইস্যুস থাকে যেগুলো নাকি তারা ভায়োলেট করতেছে, যেগুলো তারা ওভারলুক করে যায়, যেসব কারণে অনেক দেশের থেকে কিন্তু কি হয়, প্রোটেস্ট আসে। ঠিক আছে, সে এমন না যে ওয়ার্ল্ড ব্যাংক যা করতেছে সবই একদম যে ভালো করতেছে এবং দ্যাট ইজ বিং অ্যাপ্রুভড বাই অল দ্য পিপল, ব্যাপারটা কিন্তু তা না। দেয়ার আর সেভারাল প্রোটেস্টস এগেনস্ট বা ডেমনস্ট্রেশনস এগেনস্ট দেয়ার ওয়ার্ক অ্যাজ ওয়েল। ওই যে G8 সম্মেলনের ক্ষেত্রে দেখেন না, ওই যে আপনারা গ্লোবাল ওয়ার্মিং এগুলো, যে এইসব ইস্যুস নিয়ে মানে বিভিন্ন দেশের মানুষরা, এনভায়রনমেন্টাল এনথুজিয়াস্টরা তারা প্রোটেস্ট করে থাকে। তারা যে ইন্টারন্যাশনাল লেভেলে তারা যে কাজগুলো করতেছে এগুলোর ক্ষেত্রে এগেনস্টেও কী হয়, হোয়াট হ্যাপেন্স, যে প্রোটেস্টগুলো শান্ত হয়ে থাকে আর কি। বুঝতে পারছেন? সো দ্যাটস ইট, উই আর ডান উইথ চ্যাপ্টার 2 অ্যান্ড উইথ দিস ক্লাস অ্যাজ ওয়েল। সামারি আপনারা দেখে নিন, ঠিক আছে? সো নেক্সট ক্লাস আমাদের কি, স্ট্র্যাটেজিক মার্কেটিং, রাইট, 12টার দিকে। সো সি ইউ দেন অন দ্যাট ক্লাস। বুঝছেন? তো নেক্সট ক্লাস থেকে একটু নোট ডাউন করে রাখেন, আমরা চ্যাপ্টার 3 শুরু করবো। সো উই আর হোপিং টু অ্যাট লিস্ট কভার 3 চ্যাপ্টার্স ফর দ্য midterm syllabus. If possible, 4 chapters. Okay? স্যার মিড ক্যাম্প পর্যন্ত জানেন তো ভিডিওটা হচ্ছে নাকি?